বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেন এক বৃত্তাকার পথ, যেখানে পুরনো ঘটনার ছায়া বারবার নতুন প্রেক্ষাপটে ফিরে আসে। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ ৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। সেদিন তার সেই ফেরার পথটি প্রশস্ত করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০২৬ সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন জনমনে এবং রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হবে? ৪৪ বছর আগে বাবা যা করেছিলেন, ছেলেও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছেন? জিয়া যেভাবে হাসিনাকে নিরাপত্তা দিয়ে আগলে দেশে এনেছিলেন, তারেক রহমান কি শেখ হাসিনাকে দেশে ফেরার সেই নিরাপদ করিডোর দেবেন, নাকি এবার হিসেব হবে অন্যরকম? ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে নিহত হন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেঁচে ছিলেন তার মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, কারণ তারা তখন বিদেশের মাটিতে। স্বজন হারানোর পর দীর্ঘ সময় ধরে তাদের দেশে ফেরা চলছিল অনিশ্চয়তায়। ১৯৭৫ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত দেশে নিরাপত্তার কথা ভেবে শেখ হাসিনা প্রবাস জীবন কাটাতে বাধ্য হন। মুজিব পরিবারের আর কেউ রাজনীতিতে ফিরবে না বলে অনেকেই তো আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু পরিস্থিতি বদলে যেতে শুরু করে ১৯৭৭ সালে। মুজিবের পর ১৯৭৭ সালে ক্ষমতায় আসে জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতায় আসার পর এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। একদিকে সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণ, অন্যদিকে রাজনৈতিক দলগুলিকে পুনর্গঠনের সুযোগ দেওয়া। জিয়াউর রহমান জানতেন, আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরালে বহুদলীয় গণতন্ত্র পূর্ণতা পাবে না। দেশের স্বাধীনতা এনে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলটিকে রাজনীতি করতে দেওয়ার চেয়ে রাজনীতি থেকে দূরে রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই ১৯৮১ সালে আওয়ামী লীগ যখন শেখ হাসিনাকে তাদের সভাপতি নির্বাচিত করে, জিয়াউর রহমান তখন কোনো আইনি বাধা তৈরি করেননি। বরং তিনি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা যেন সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরতে পারেন। আওয়ামী লীগের রাজনৈতিক সভা সমাবেশেও কোনো বাধা দেওয়া হয়নি। অবশেষে ১৭ই মে ১৯৮১ সালে দীর্ঘ ৬ বছর পর নির্বাসিত জীবন শেষে নিজ দেশে পা রাখেন শেখ হাসিনা। মুজিব কন্যার এই প্রত্যাবর্তনের পেছনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা খোদ আওয়ামী সমর্থকও হয়তো অস্বীকার করতে পারবে না। তৎকালীন নথিপত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান নিজেই শেখ হাসিনাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিলেন। তিনি কেবল ফেরার অনুমতিই দেননি, বরং শেখ হাসিনাকে তার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের অনুমতি প্রদান করেন এবং ঢাকায় ফেরার পর পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। দিল্লির তৎকালীন বাংলাদেশি হাই কমিশনার আবুল এহসান জিয়ার নির্দেশে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন। যদিও শেখ হাসিনা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন, কিন্তু জিয়াউর রহমান তার ফিরতি বার্তায় জানিয়েছিলেন তিনি নিজে যে নিরাপত্তা পান, দেশে ফিরতে এবং ফেরার পরবর্তী সময়ও শেখ হাসিনাকে সেই সমমানের নিরাপত্তা দেওয়া হবে। এমনকি জিয়ার শাসনামলেই সিদ্ধান্ত হয়েছিল যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হবে। যদিও ১৯৮১ সালের মে মাসে জিয়ার শাহাদত বরণের কারণে তিনি তা নিজে সম্পন্ন করে যেতে পারেননি, তবে তার দেখানো পথেই পরবর্তীতে ১২ই জুন শেখ হাসিনা সেই বাড়িটি বুঝে পান। জিয়ার এই পদক্ষেপগুলো তৎকালীন সময়ে জাতীয় সংহতির একটি বড় উদাহরণ হিসেবে দেখা হয়েছিল। এখন জিয়ার সেই সিদ্ধান্ত কি কেবলই রাজনৈতিক কৌশল ছিল, নাকি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তিনি এমনটা করেছেন? তবে কারণ যেটাই হোক, জিয়াউর রহমান সেদিনের সিদ্ধান্ত পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২০২৪ সালের ৫ই অগস্ট সেই একই নারীর দেশত্যাগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চাপের মুখে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। আর আজ ক্ষমতার পাদপ্রদীপে দাঁড়িয়ে সেই জিয়াউর রহমানেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ দীর্ঘ ১৭ বছর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গড়া এই মন্ত্রিসভা খেয়াল করে দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। তার মন্ত্রিসভা গঠনের ধরনেই যেন লুকিয়ে আছে ভবিষ্যতের অনেক ইঙ্গিত। তারেক রহমান অত্যন্ত সচেতনভাবে তার মন্ত্রিসভা সাজিয়েছেন।
যা একদিকে যেমন অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে মজবুত করবে, অন্যদিকে আন্তর্জাতিক, বিশেষ করে ভারত ও আমেরিকার সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। তারেক রহমানের মন্ত্রিসভায় আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমির খসরুর সাথে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তার ভাইরাল হওয়া ছবি এবং লোকসভার স্পিকার ওম বিড়লার তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগদান এসবই ইঙ্গিত দেয় যে বিএনপি এখন ভারতের সাথে একটি নতুন বন্ধুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চায়। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে, যিনি দীর্ঘ ৯ বছর ভারতে কাটিয়েছেন এবং ভারতের শাসন ব্যবস্থা ও কৌশল সম্পর্কে সম্যক ধারণা রাখেন। এই দুই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমান ভারতের সাথে কোনো প্রকার বৈরিতা রাখতে চান না। তারেক রহমানের পরনৈতিক বিচক্ষণতা প্রকাশ পায় যখন দেখা যায় লুৎফুজ্জামান বাবর বা রুহুল কবির রিজভির মতো কট্টর ভারতবিরোধী হিসেবে পরিচিত নেতারা মন্ত্রিসভায় স্থান পাননি। এর বদলে খলিলুর রহমানের মতো ব্যক্তিকে মন্ত্রী করা হয়েছে, যাকে আমেরিকা তাদের নিজেদের লোক বলে মনে করে। অর্থাৎ তারেক রহমান একদিকে ভারত এবং অন্যদিকে আমেরিকাকে আস্থায় নিয়ে একটি ত্রিদেশীয় সামরিক সমীকরণ তৈরি করতে চাইছেন। এর মানে পরিষ্কার, তারেক রহমান কোনো প্রকার সংঘাতে না গিয়ে উইট অ্যান্ড উইজডম দিয়ে রাষ্ট্র চালাতে চান। এসবের মাঝে রাজনীতি পাড়ায় সবচেয়ে চাঞ্চল্যকর আলোচনা হল শেখ হাসিনার দেশে ফেরার নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচনে লব করার পেছনে ভারত ও আমেরিকার একটি অদৃষ্ট সহযোগিতা ছিল। আর এই সহযোগিতার একটি অলিখিত শর্ত হতে পারে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। অন্যদিকে জিয়াউর রহমান একটি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে সবার জায়গা থাকবে। তারেক রহমানও একই কথা বলছেন। কিন্তু কেন হাসিনাকে ফেরাতে পারেন তারেক? এর প্রধান কারণ হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। তাদের দীর্ঘ সময় রাজনীতির বাইরে রাখা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারেক রহমান হয়তো চাইবেন না তার শাসনামল জুড়ে অস্থিরতা থাকুক। জিয়াউর রহমান যেমন উদারতার পরিচয় দিয়ে হাসিনাকে ফিরিয়েছিলেন, তারেক রহমানও নিজেকে একজন স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিতে পারেন। এতে আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে। অন্যদিকে ভারত কখনোই চাইবে না শেখ হাসিনা চিরকাল নির্বাসিত থাকুক। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি তারেক রহমানকে গুরুত্বের সাথেই বিবেচনা করতে হবে। তারেক রহমান জানেন যে শেখ হাসিনাকে যদি ভারত থেকে সসম্মানে আনা হয় এবং একটি স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয়, তাহলে ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলবে। শোনা যাচ্ছে তারেক রহমান তার প্রথম বিদেশ সফর ভারতেই যাবেন। সেখানে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পাশাপাশি শেখ হাসিনার সাথে একটি অত্যন্ত গোপন বৈঠক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমনটি ২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার নেপথ্যের অনেক খবর ১ বছর পর প্রকাশিত হয়েছে, তারেক হাসিনা বৈঠকের খবরও হয়তো তাৎক্ষণিকভাবে জনসমক্ষে আসবে না। লক্ষ্য করলে দেখবেন বর্তমানে তারেক রহমান বা শেখ হাসিনা কেউই একে অপরের বিরুদ্ধে খুব একটা কটু কথা বলছেন না। এই নমনীয় মনোভাবই ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা চলছে। তবে এই পথ মসৃণ নয়, আর তারেক রহমানের পরিস্থিতিও জিয়ার মতো নয়। ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০২৪ সালের শেখ হাসিনা এক ব্যক্তি নন। জিয়া যখন হাসিনাকে ফিরিয়েছিলেন তখন হাসিনার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা ছিল না, কিন্তু আজ হাসিনার বিরুদ্ধে রয়েছে গণহত্যার অভিযোগ। এখানেই কি পার্থক্যটা গড়ে উঠবে? তাছাড়া ২০০৭ সালের মঈন আহমেদ ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। রিমান্ডে তার ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর থেকে তিনি লন্ডনে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তারেক রহমানের বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে। তাকে শাস্তা দেওয়া হয়েছে ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায়, অর্থ পাচার মামলায়। এমনকি তার দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আবার শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে বলেছিলেন তিনি বাকশাল ও দ্বিতীয় বিপ্লব কায়েম করবেন, যা জিয়ার জন্য উদ্বেগের কারণ হয়েছিল। বর্তমানে শেখ হাসিনাও যদি দেশে ফিরে প্রতিশোধের রাজনীতি শুরু করেন, তাহলে তারেক রহমানের এই উদারতা তার নিজের জন্য কাল হয়ে যেতে পারে। তবে বাবার মতো ভুল হয়তো করবেন না ছেলে। জিয়াউর রহমান হাসিনাকে রাজনীতি করতে দিয়েছিলেন,
কিন্তু তারেক রহমান হয়তো তাকে ফিরিয়ে আনবেন আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে। অর্থাৎ ফেরাটা এক হলেও গন্তব্য হতে পারে ভিন্ন। আবার শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার গুঞ্জনও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে যাই হোক, ১৯৮১ সালে জিয়াউর রহমান যে সাহস ও রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছিলেন, ২০২৬ সালে এসে তারেক রহমান তার চেয়েও বড় চ্যালেঞ্জের মুখে। এখন তিনি কি কেবল ক্ষমতার রাজনীতি করবেন, নাকি তার পিতার মতো জাতীয় ঐক্য ও সংহতির পথ বেছে নেবেন? তার মন্ত্রিসভার গঠন এবং ভারতের সাথে ক্রমবর্ধমান ঘিন্নিষ্ঠতা বলছে তিনি একটি সমঝোতার পথেই এগোচ্ছেন। সহজ কথায় বলতে গেলে, তারেক রহমান যদি হাসিনাকে দেশে আনেন, তাহলে তিনি প্রমাণ করবেন যে তিনি প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচার চান। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে বদলে দিতে পারে। এর মাধ্যমে একদিকে যেমন ১৭ বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে, অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র